আপনারা শুনছেন রেডিও সারাবেলা 98.8 FM। আজ বুধবার 10 অগ্রহায়ণ 1427 বঙ্গাব্দ, 25 নভেম্বর 2020 খ্রিস্টাব্দ এবং 9 রবিউল 1442 ইসরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আইরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান শিরোনাম। গাইবান্ধা জেলা শহরে যাতায়াতের সুবিধার জন্য ওভারপাস দেয়া হবে। শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় বললেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এমপি। দেশের প্রতি শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গাইবান্ধা একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে আরও 39 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2156 জন। মালটা চাষ করে লাখপতি পলাশবাড়ির শরীফুজ্জামান শরীফ, তার সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। এবং প্রস্তুতি ম্যাচে আজ রাতে কাতার আর্মি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosharabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। গাইবান্ধা জেলা শহরে যাতায়াতের সুবিধার জন্য ওভারপাস দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এমপি। আজ বেলা 11টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় কথা বলেন তিনি। শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাদিকুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌতম কুমার চক্রবর্তী বিশু সহ আরও অনেকে। এরপর মৃত 67 জন শ্রমিকের পরিবারকে নগদ 20,000 টাকা প্রদান করা হয়। আমরা ইতিমধ্যে পলাশবাড়ি থেকে ঘাট পর্যন্ত ফললেন এবং আরো একটি প্রকল্প আমার আছে, শহরের উপর দিয়ে আমি ওভারপাস নিয়ে যাব। সেটা আমরা ওভারপাস যাতে শহরের লোক কোনো রকম ভাবে এই বাস, ট্রাক, মিনি বাস চললে তারা যাতে অস্বস্তি ফিল না করে, তাদের জন্য বাধা না হয়, সেজন্য এই ফললেন হওয়ার পরে এটার উপর দিয়ে ওভারপাস যাবে। মানুষের উন্নয়ন করতে গেলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা আগে ভালো থাকতে হবে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি আমাদের ভালো হয় তাহলে আমাদের এখানে অনেক মানুষের কর্ম এখানে। 2021 শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি হতে কোনো পরীক্ষা নেওয়া হবে না। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করা হবে। চলতি বছরের বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী মাসের মধ্যেই প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। আজ দুপুরে সরকারি বেসরকারি স্কুলে মাধ্যমিক স্তরের ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এছাড়া আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2 মাস পেছাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1306। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 7 জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 1220 জন আর চিকিৎসাধীন রয়েছেন 72 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 7 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 39 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। এদিকে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে 39 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,488 জনে।
অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন 2156 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 4,54,146 জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন 2,302 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 3,59,179 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 6 কোটি ছাড়িয়েছে। এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 14,14,621 জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন 4,15,49,936 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারে এ তথ্য উঠে এসেছে। পলাশবাড়ীতে মাল্টা চাষ করে স্বাবলম্বী হয়েছেন শরীফুজ্জামান শরীফ। 3 বছর আগে 80 শতক জমিতে এই ফলের চাষ শুরু করলেও এবছরই সর্বোচ্চ লাভের মুখ দেখেছেন এই উদ্যোক্তা। আয় করেছেন 5 লাখ টাকা। তার এমন সফলতায় মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেকেই। গোপাল মহন্তর পাঠানো ভিডিও চিত্র ও তথ্য নিয়ে আফসানা মিমির ডেস্ক রিপোর্ট। পলাশবাড়ীর পৌর এলাকার সুইগ্রামের শরীফুজ্জামান শরীফ কৃষিবিদ শাইখ সিরাজের অনুষ্ঠান দেখে শুরু করেন বাড়ি 1 ও বাড়ি 2 জাতের মাল্টা চাষ। প্রথম বছরই চারা রোপণের পর মাল্টা ধরা শুরু হলেও এবারই চাষ করেন বাণিজ্যিকভাবে। এতেই দিন ফেরে তার। চ্যানেল আয় দেখলাম যে শাইখ সিরাজ স্যারের এই হচ্ছে আপনার মাল্টা বাগানের এই দেখাচ্ছে মানে চিত্র। তখন আমার একটা ভিতরে আশা জাগলো যে তাহলে আমরাও করব। তখন আমি আমার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পর স্যারকে বললাম, স্যারেরা বললো যে ঠিক আছে এটা করা যায়। তখন আমি উদ্ঘাটন করে কোথায় চারা পাওয়া যায় তাদের সহায়তায় চারা সংগ্রহ করলাম। এই 80% জমিতে আমি চারা রোপণ করি। এর মধ্যে আমি 1 বছরের মাথায় প্রায় 10-12 মণ ফল বিক্রি করি। তারপর এইবার দ্বিতীয় সময় আসা প্রায় 80 মণের ঊর্ধ্বে আমার মালটা বিক্রি হলো। সে মালটার প্রাইসটা কিন্তু আমি ভালো পাইছি। 225টি গাছ থেকে উৎপাদিত মাল্টা বিক্রি করেই আয় করেন 5 লাখ টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বক্ষণিক সহযোগিতা প্রাপ্তির কথা স্বীকার করে অন্য সবাইকে মাল্টা চাষে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শরীফুজ্জামান শরীফ। আমি প্রায় 5 লক্ষ টাকার মালটা বিক্রি করছি স্বল্প সময়ে। এটা খুব ভালো আবাদ এবং এই আবাদ করে স্বাবলম্বী হওয়া যায়। পূর্ণ চাহিদা মিটাইছি আমরা, মানুষ আসলেই খুশি এবং অনেকে উদ্বুদ্ধ হয়ে গেছে এখানে যে এটা কিভাবে করা সম্ভব। তাই বললাম যে ভাই খুব বড় কিছু না, অল্প টাকা খরচ করে অল্প লগ্নি করেই এগুলো সঠিক চারা যদি আমরা কৃষি অফিস থেকে সংগ্রহ করা যায় তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর সহায়তা কৃষি অফিস আমাকে যথেষ্ট দিয়েছে। পলাশবাড়ি কৃষি অফিস, গাইবান্ধা জেলা অফিস সার্বক্ষণিক যে কোনো সমস্যা। তার এই সাফল্য দেখে মাল্টা চাষে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেকে। আসছেন পরামর্শ ও সহযোগিতার জন্য। আসলে এদের সাফল্য একটা অর্জন করেছে উনি, এটা সাফল্যময় একটা কৃষি খামার হয়ে উঠেছে একটা। তখন আমরা উদ্বুদ্ধ হই যে ওনার পাশাপাশি যে আমরা পার্শ্ববর্তী জমিগুলোতে যদি এরকম ফল আবাদ করে যে অল্প পুঁজিতে লাভবান হতে পারি, এই জন্য আমরা প্রায়ই ওনার কাছে এখন এই শরীফুজ্জামান শরীফের কাছে আসি যে পরামর্শ নেওয়ার জন্যে। আশা করতেছি যে আমরা ইনশাআল্লাহ সফলতা অর্জন করবো। যে কৃষি অফিস পলাশবাড়ি আমাদের সর্বত সহযোগিতা করে এবং তার আশ্বাস তো করেছে ইনশাআল্লাহ। মাল্টা বাগানটির সফলতার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়রা সহ বিভিন্ন এলাকার মানুষ ঘুরতে আসছেন সহসাই। আমরা আগে কখনো দেখিনি মাল্টার বাগান, এই প্রথম দেখলাম। অনেক ধরছে মাল্টা, তারপর অনেক মানুষ আসে মাল্টা কিনে নিয়ে যায়, দেখার জন্যও আসে, সুন্দর দেখার জন্যও আসে। আমাদের গ্রামে তো মাল্টার আবাদ কেবল এই প্রথম। উনি যে মালটা করছে খুব সুস্বাদু বা অনেক ইনকামও হয়েছে। মালটা আমরা কখনো দেখি নাই। তারপর আমাদের গ্রামের পাশে মালটার জমি করছে আমার এক ভাই। অনেক মালটা অনেক মানুষ আসে, অনেক অফিসার আসে সেই রকম এমনিতেই ভাই খাবার দেয়, তারপর আবার বিক্রি হয়। মাল্টা, কমলা সহ এই এলাকায় চাষ উপযোগী দেশি বিদেশি ফল বাগান করতে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও পরামর্শ সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ।
কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে এসব চাষের পরিসর বিস্তৃত হলে স্থানীয় চাহিদা পূরণ সম্ভব বলে জানালেন পলাশবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান। এই বাগানের চাষি জনাব শরীফুল ইসলাম ভাই, তো ওনাকে আমরা পরামর্শ দিয়েছি যে মালটাটি অক্টোবরের শেষের দিকে হারভেস্ট করার জন্য। সেক্ষেত্রে আমরা ওনার যেটি দেখলাম যে এখানে ফলন বেড়েছে, ফলের ওজন বেড়েছে এবং মিষ্টতাও বেড়েছে এবং চাষি ভাইও খুশি। সময় যদি দেওয়া যায় তাহলে এখানে যথেষ্ট ফলন ভালো হবে এবং স্বাদও বাড়বে। পাশাপাশি ওনার দেখি আরও অনেক চাষি এখানে উদ্বুদ্ধ হয়েছে। আমরা আমাদের অফিসের সহযোগিতায় তাদেরকে পরামর্শ দিচ্ছি। হর্টিকালচার সেন্টার থেকে তারা বাড়ি মালটা একের চারা সংগ্রহ করতেছে এবং সার ব্যবস্থাপনা থেকে রোগবালাই ব্যবস্থাপনায় সব কিছুতেই আমরা সহযোগিতা করতেছি এবং মালটার যে চাহিদা সেটি আমার মনে হয় যে আমাদের স্থানীয়ভাবে উৎপাদন করেই আমরা সেটা মেটাতে পারবো। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা। নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালীর উদ্যোগে গাইবান্ধায় বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল 10টায় গাইবান্ধা সরকারি কলেজে এই কর্মসূচির অংশ হিসেবে 100টি গাছ ও 200টি মাস্ক বিতরণ করা হয়। এরপর কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জীবন কুমার সাহা, কবি ও লেখক সরোজদেব সহ আরও অনেকে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নজরুল চর্চা কেন্দ্র বাদিয়াখালীর নির্বাহী পরিচালক ফেরদৌসী জাহান সিদ্দিকা। এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী গান ও কবিতা পরিবেশন করা হয়। আর সমাজে যারা খারাপ মানুষ তারা কিন্তু দুর্বল, তারা কিন্তু সংগঠিত এবং ভালো মানুষরা বিচ্ছিন্ন। সেক্ষেত্রে এই যে নজরুল চর্চা কেন্দ্র এই সংগঠনটিকে আমি সাধুবাদ জানাই যে তারা এইরকম সংগঠিত ভাবে এইরকম ভালো ভালো কার্যক্রম ভালো ভালো মানুষদেরকে নিয়ে করছে। এটা আসলে একটা সময়ের দাবি ছাড়া কিছুই না। আমরা সেই কারণে আমি এই সংগঠনকে ধন্যবাদ জানাই। গোবিন্দগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন। এ সময় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এবার 1400 মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে সুন্দরগঞ্জে চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে এই লটারি কার্যক্রমের আয়োজন করে উপজেলা অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা AKM ফরিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদিমুল ইসলাম সহ আরও অনেকে। চলতি 2020-21 অর্থ বছরে উপজেলার 15টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 1263 মেট্রিক টন। প্রতি কেজি ধানের ক্রয় মূল্য 26 টাকা। ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আবারও গাইবান্ধা সংবাদ। স্যামসাং স্মার্ট প্লাজা, টিবি রোড, গাইবান্ধা। সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পল্লী চিকিৎসক মনোনুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ থানায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 50,000 এবং উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদারের পক্ষ থেকে 1 লাখ সহ মোট 1.5 লাখ টাকা নিহতের স্ত্রী ইতি বেগমের হাতে তুলে দেন পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ DW সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বারিক মজুমদার সহ আরো অনেকে। গত 21 নভেম্বর উপজেলার ফোরকানিয়া বাজার সংলগ্ন স্থানে সুন্দরগঞ্জগামী পুলিশের পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই পল্লী চিকিৎসকের মৃত্যু হয়। এবার খেলার প্রসঙ্গ। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের কাতার ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কাতার আর্মি দল। ম্যাচের আগে নিজেদের ফিটনেস এবং স্কিলকে অগ্রাধিকার দিয়ে অনুশীলন শেষ করেছে জামাল ভুঁইয়ারা। জয় পরাজয় ছাপিয়ে এ ম্যাচ দিয়ে টিম কম্বিনেশন ঠিক করতে চায় ম্যানেজমেন্ট। কাতারের স্পার একাডেমির 2 নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 8:30টায়। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান। রাতের আরেক ম্যাচে আটলান্টাকে আতিথ্য দেবে লিভারপুল, আর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ অলিম্পিয়াকোস। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 2টায়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে এসকেএস হাসপাতাল প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাইবান্ধা জেলা শহরে যাতায়াতের সুবিধার জন্য ওভারপাস দেয়া হবে। শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভায় বললেন জাতীয় সংসদের হুইপ মাহবুবারা বেগম গিনি এমপি। দেশে প্রতি শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। গাইবান্ধা একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত। দেশে আরও 39 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2156 জন। মালটা চাষ করে লাখপতি পলাশবাড়ির শরীফুজ্জামান শরীফ, তার সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকে। এবং প্রস্তুতি ম্যাচে আজ রাতে কাতার আর্মি দলের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইন্টার মিলান। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsharabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosharabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। এছাড়া সন্ধ্যার সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM-এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সাদিয়া আইরিন। আল্লাহ হাফেজ।